বুঝতে পারেন। চলুন সরাসরি যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করি। আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে একজন তান্ত্রিক, যিনি পরবর্তীতে এসে জানান যে উনি নিজেও অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন, শুরুতে বুঝতে পারেন নাই। উনি একজন হিন্দু তান্ত্রিক হওয়ার পরেও একটা মাদ্রাসা পড়ুয়া মুসলিম বাচ্চার জীবন বিপন্ন হতে দেখে উনি ওনার সর্বশক্তি নিয়ে এগিয়ে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ক্ষমা চেয়েও চলে যান, কিছু করতে পারলেন না। এরপর কি হলো চলুন বইয়ের ভাষায় শুরু করি। সকালবেলা পরিবারের সদস্যরা দেখল গাব গাছগুলো দুমড়ানো মুচড়ানো, গাছের ডালগুলো ভেঙে নিচের দিকে ঝুলে আছে। তারপর দুই মামা আবার ওঝা ফকির খোঁজাখুঁজি শুরু করলেন। দিন যায়, রাত যায়, কিন্তু শুধু অপেক্ষা আর অপেক্ষা, কোনো খোঁজই মিলছিল না। এদিকে এক আজব ব্যাপার ঘটে। আস্তে আস্তে সাইফের অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। পরিবারের সদস্যরা অবাক হয়ে এই পরিবর্তন দেখছিল। সবার সাথে সুন্দর ব্যবহার, ঠিকমতো খাওয়া দাওয়া, এমনকি নামাজ কালাম পড়া, একদম স্বাভাবিক মানুষের মতো। এভাবে 5-7 দিন চলে। প্রতিদিনের মতো একদিনের কথা, দুপুরবেলা আন্টি মানে সাইফের আম্মু সাইফকে গোসল করিয়ে শরীর মুছে দিল। তারপর প্রতিদিনের মতো আন্টি লোহার শিকল দিয়ে বাঁধবে। তখন সাইফ বলল, আম্মু এই লোহার শিকল আমাকে ব্যথা দেয়, আমার কষ্ট হয়, আমি কোথাও যাব না, শুধু ঘরের মধ্যে থাকব, তুমি আমাকে বেঁধে রেখো না। আন্টি এসব কথা শুনে অঝরে কান্নাকাটি শুরু করে। মা কখনো সন্তানের কষ্ট কি সহ্য করতে পারে? তারপর আন্টি সত্যি সত্যি বাঁধলেন না, লোহার শিকল অন্য জায়গায় রেখে দিলেন। এই ঘটনা বিকেলে দুই মামা জানতে পারে। তারা দুইজন রেগে মেগে একদম ফায়ার, আন্টির সাথে রাগারাগি করে। বড় মামা লোহার শিকল হাতে নিয়ে আবার বাঁধতে যাবে, তখন আন্টি বলেন, বাঁধিস না, অনেক দিন তো স্বাভাবিক জীবনযাপন করতেছে, তাই একটু পরীক্ষা করে দেখি আল্লাহর রহমতে ঠিক হলো কিনা। আন্টি আরও অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে মামাকে রাজি করালেন। তারপর আন্টির কান্নাকাটি দেখে মামাও খুব ইমোশনাল হয়ে পড়েন। এরপর মামা আর কিছু বললেন না। সেদিন মাগরিবের নামাজের পরপরই ঘটে আরও একটি ঘটনা। সাইফ কোনো একটি বাহানা ধরে ঘর থেকে বাইরে বের হয়। পরিবারের সদস্যরা বাইরে বের হতে নিষেধ করে, কিন্তু সাইফ বলল, আমি কোথাও যাব না, শুধু ঘরের দরজার সামনে একটু দাঁড়াবো। ঘর থেকে বের হওয়া পর্যন্ত একদম ঠিকঠাক। বাড়িটা সম্পর্কে একটু বর্ণনা করি। বাড়ির মধ্যে বেশ কয়েকটি ঘর বাড়ি, বাড়ির সামনে উঠান, উঠানের দক্ষিণ দিকে পুকুর, বাড়ির পেছন দিক থেকে মূলত শুরু, এবং বাড়ির উঠানের উত্তর দিক এবং কিছু অংশ জুড়ে বিশাল বড় একটা ধান ক্ষেত। ঠিক উঠানের উত্তর দিকে ধান ক্ষেতের কিছুটা দূরে একটা ছাড়া বাগান। কথিত আছে মহান মুক্তিযুদ্ধের আগে এই ছাড়া বাগানে মানুষজনের বসতবাড়ি ছিল, কিন্তু দুষ্টু জিনের উপদ্রবের কারণে সবাইকে ভিটাবাড়ি ত্যাগ করতে হয়েছে। এরপর জায়গাটি পরিত্যক্ত হয়ে যায়। এখানে কোনো মানুষজন চলাফেরাও করতে চায় না সহজে, ফলে ধীরে ধীরে ঝোপঝাড় ও বন জঙ্গলে পরিণত হয়েছে এই স্থানটি। এই বাগান স্থানীয় লোকমুখে ছাড়া বাগান নামে পরিচিতি লাভ করে। এখন সাইফ ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়। তখন আন্টি বললেন, রাত বিরেতে বাইরে কি করো, এখনই ঘরে আসো। কিন্তু সাইফ কোনো উত্তর করে না। তারপর আন্টি বকাঝকা করে। বলে রাখা ভালো, সেই সময় বৃষ্টির দিন ছিল, ক্ষেত ভরা ধান ছিল, মেঠো পথে কাদা, গ্রামের নিচু জায়গাগুলোতে পানি উঠেছে। তখন সাইফ আন্টির কথা তোয়াক্কা না করে চুপচাপ উত্তর দিকে ধান ক্ষেতের দিকে হাঁটা শুরু করে। কিন্তু সাইফ সন্ধ্যা রাতে ধান খেতে কাদা মাটি গায়ে লাগাতে যাবে কেন? আন্টি এই দৃশ্য দেখে তখনই চিৎকার দিয়েছে। আন্টি বললেন যে, ও আবার পাগলামি শুরু করেছে, তোরা কে কোথায় আসিস রে, তাড়াতাড়ি কেউ ওকে ধর। এই কথা বাড়ির সবাই শুনতে পায়। সঙ্গে সঙ্গে মামাতো ভাইয়েরা বের হয়ে আসে। তারা এসে দেখে সাইফ উত্তর দিকে হাঁটছে। এদিকে মামাতো ভাইয়েরা তো বের হয়ে আসছেই, সেটা সাইফ আবার দেখতে পেয়েছে। তখন সাইফ কি করেছে, ধান ক্ষেতের দিকে জোরে দৌড় দিয়েছে। তখন দুই মামাতো ভাই ডাকাডাকি চিল্লাচিল্লি করতে করতে পিছু নিয়েছে সাইফের। এদিকে দুই মামা হাতে টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। এর মধ্যেই বাড়ির মধ্যে অন্য যারা ছিলেন তারাও বের হয়ে আসছেন। বলা বলি কওয়াকই শুরু হয়।
কেউ কেউ বলে চিল্লাচিল্লি কিসের, ঘটনা কি, কী হয়েছে? কারণ তারা তো আসলে তখনও বুঝতে পারেন নাই। তারা যখন এই কাণ্ড শুনেছেন তখন যে যার মতো সাইফের পিছনে ছোটাছুটি শুরু করে দিয়েছেন। এসব কাণ্ড মাত্র 1 মিনিটের মধ্যে হয়েছে। এদিকে মামা টর্চ জ্বালিয়ে যা দেখলেন সেটা আসলেই রোমহর্ষক। মামা টর্চ লাইট জ্বালিয়ে দেখলেন সাইফ ধান ক্ষেতের উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আর তার এবং তার 2 ভাইয়ের, মানে 2 সন্তান, 2 মামাতো ভাই, ক্ষেতের মধ্যে থেকে আইল ধরে সাইফের পিছু নিচ্ছে। এই দৃশ্য সবাই দেখতে পেয়েছে। বাড়ির মহিলারা ভয়ে জোরে চিৎকার শুরু করে এবং আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। বাড়ির পুরুষ সদস্য দ্রুত সাইফের দিকে ছুটতে থাকে। এদিকে সাইফ ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে উড়ে একটা তাল গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়। বলে রাখা ভালো, এই তাল গাছ পেরিয়ে একটুখানি সামনে গেলে সেই ভয়ানক নির্জন ছাড়া বাগান। এদিকে পরিবারের সদস্যরা ধান ক্ষেতের আইল ধরে পিছু পিছু তাল গাছের কাছাকাছি আসলেন। এদিকে সাইফ বাড়ির সবাইকে ছুটে আসতে দেখে তাল গাছের নিচ থেকে ওই সারা বাগানের মধ্যে চলে যায়। আগে বলা হয়েছে সেই সময়ে বাগানের মধ্যে হাঁটু পর্যন্ত কাদা। ওদিকে বাড়ির সবাই চিল্লাচিল্লি করতে করতে পিছু পিছু আসে। ওনারা বাগানের মধ্যে এসে দেখেন যে একটি গাছের নিচে সাইফ সেন্সলেস অবস্থায় পড়ে আছে। একটি অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করে, তখন সাইফের হাত পা বা শরীরের কোথাও 1 চুল পর্যন্ত কাদামাটি নাই, অথচ উপস্থিত সকলের সারা শরীরে কাদামাটি লেগে একদম যাতা অবস্থা। যাই হোক, তখনকার মতো সাইফকে বাগানের মধ্যে থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সবাই বাড়ি এসে গোসল করে এবং আন্টি সাইফের শরীর মুছে দেয়। সম্ভবত এর 1 ঘন্টা পর সাইফের জ্ঞান ফেরে। সাইফ চোখ খুলে আবিষ্কার করে যে সে তার নিজ বাড়িতে আছে। পরিবারের সদস্যরা পাশে বসে আছে, নানি আর আন্টি কান্নাকাটি করছে। এরপর মামা সাইফের কাছে কি হয়েছে সব কিছু জানতে চান, কিন্তু সাইফ শুধু ঘর থেকে বের হয়েছে এতটুকু বলতে পারে। এরপর কি হয়েছে তা তার মনে নাই, এমনটাই জানায় আর কি। একথা শুনে পরিবারের সদস্যরা প্রচণ্ড ভয় পায় এবং খুব পেরেশানির মধ্যে পড়ে যায়। কোনো রকমে সেই রাতটা পার হয়। পরদিন একদম ভোরবেলা 2 মামা আবার ওঝা ফকির খুঁজতে বের হন। বরিশালের এমন কোনো জায়গা নাই যেখানে তারা যান নাই বা খোঁজ করেন নাই। এদিকে ওঝা ফকির খুঁজতে খুঁজতে হয়রান, শত চেষ্টার পরও খোঁজ মেলে না। আবার কারো খোঁজ মিললে এই কাজ করতে অস্বীকৃতি প্রকাশ করতেন। এদিকে মাদ্রাসার ছাত্ররা সময় পেলে সাইফকে দেখতে আসতো। ছাত্রদের মাধ্যমে মোয়াল্লেম হুজুর তথ্য নিতেন। মোয়াল্লেম হুজুর সাইফকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। সাইফের সাথে ভয়ানক ঘটনা ঘটেছে এই কথা ছাত্রদের কাছ থেকে মোয়াল্লেম হুজুর জানতে পারলেন। তখন রাকিব নামে একটি ছাত্রকে সঙ্গে করে মোয়াল্লেম হুজুর সাইফকে দেখতে বাড়িতে আসেন। তখন সাইফের পরিবারের সদস্যরা সবাই বাড়িতে অবস্থান করছিলেন। তখন মোয়াল্লেম হুজুর সবাইকে উদ্দেশ্য করে বললেন, জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, যা মানুষের আয়ুর তুলনায় অনেক অনেক বেশি। জিনদের প্রস্তাবে কখনো ভুলেও সম্মতি প্রকাশ করবেন না। এর কারণ হলো, বেশিরভাগ জিন মানুষকে সুখে থাকার স্বপ্ন দেখিয়ে ওদের দেশে নিয়ে যায়, কিন্তু শেষটা মোটেও সুন্দর হয় না। এর কারণ হলো, আমাদের 45 থেকে 50 বছর হয়ে গেলেই যৌবন ফুরিয়ে যায় অথবা আমরা বৃদ্ধ হয়ে পড়ি, তাই না? ঠিক এই সময়টিতে আমরা একা চলাফেরা করতে পারি না। আমাদেরকে চলাফেরা করতে হলে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। এবং যেটা সবচেয়ে খারাপ লাগার বিষয় সেটা হলো, এই বয়সে এসে আমরা সর্বদা পাক পবিত্র থাকতে পারি না। অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা নাপাক হয়ে যাই। কিন্তু জিনেদের বেলায় ঠিক এর উল্টোটা ঘটে। সেটা হলো, ওরা মৃত্যুর আগে একদম তরতাজা যুবক যুবতী হয়ে মৃত্যুবরণ করে এবং ওরা বয়স্ক অবস্থাও সচল থাকে। ফলে মানুষের মতো অপবিত্র হতে হয় না এবং ভালো জিনরা কোনো কালেই নাপাকি পছন্দ করে না। শেষটা সুন্দর হয় না, তাহলে এটা কেন বললাম? এর উত্তর হলো, ঠিক যখন আমাদের যৌবন ফুরিয়ে যায় এবং আমরা বৃদ্ধ হয়ে পড়ি, তখন জিনদের আমাদের কোনো কাজে আসে না। ঠিক সেই সময়টায় ওরা আমাদেরকে তুলে নিয়ে যে কোনো একটি দেশে ফেলে চলে আসে। ওই বয়সে বাকি জীবন পৃথিবীতে এক টুকরো জাহান্নাম ছাড়া আর কিছুই বাকি থাকে না। রাস্তাঘাটে ফেলে দিলে জেলে গিয়েও তো বাঁচা যাবে, কিন্তু বন জঙ্গলে ফেলে দিলে পশু পাখির শিকার হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যাই হোক, আমি রাকিবকে বলে দিচ্ছি, রাকিব সবসময় চেষ্টা করবে সাইফের সঙ্গে থাকার। কোনো সমস্যা দেখা দিলে রাকিব সূরা বাকারা তিলাওয়াত করবে ইনশাআল্লাহ। আশা করি সমস্যা হবে না। এবং কুয়াকাটার বিখ্যাত মাওলানা নেসার আহমেদ হুজুরের ঠিকানা দিলাম। তিনি এইসব প্যারানরমাল কাজ
সমাধান করতে বেশ পারদর্শী। আপনারা তার সাথে যোগাযোগ করেন। সুতরাং আপনারা ধৈর্যহারা হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এরপর মোয়াল্লেম হুজুর বিদায় নিয়ে স্থান ত্যাগ করেন। মোয়াল্লেম হুজুরের কথা মতো পরদিন ভোরবেলা সাইফের পরিবার যারা ছিলেন আর কি সদস্যরা মাওলানা নেসার হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা করেন। সাইফদের গ্রাম থেকে কুয়াকাটা 110 কিলোমিটার। বাস বা অন্য কোনো মাধ্যমে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। এখন লেবুখালী ব্রিজ হয়েছে, সেজন্য এত সময় লাগে না। আগে যখন লেবুখালীতে ফেরি ছিল তখন 6 ঘন্টারও বেশি সময় লাগতো। যাই হোক, এরপর কোনো রকম হয়রানি বা ভোগান্তি ছাড়াই খুব সহজেই আল্লাহর রহমতে সাইফের পরিবারের সদস্যরা হুজুরের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। বলে রাখা ভালো, মাওলানা নেসার আহমেদ হুজুরের ব্যক্তিগত বা তার সংশ্লিষ্ট কোনো মাদ্রাসা নেই। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন, পাশাপাশি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে থাকেন। আর যে কাজের কারণে তার নাম অল্প সময়ে শুধু কুয়াকাটা নয় বরং পুরো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। জিনে ধরা মানুষকে রুকিয়ার মাধ্যমে আল্লাহর রহমতে উনি সুস্থ করতে পারতেন এবং সেটি উনি করতেন। তার জীবনে অসংখ্য প্যারানরমাল কাজ সমাধান করেছেন। হুজুরের বয়স আনুমানিক 60 বছর হবে। যাই হোক, যারা তাকে পার্সোনালি চিনে থাকেন বা চেনেন জানেন, তারা এই বিষয়গুলোর উপরে পরিচিত থাকবেন নিশ্চয়ই। তারপর সাইফের পরিবারের সদস্যরা এসে হুজুরকে সালাম দেন, হুজুর সালামের জবাব দেন। এরপর দুই মামা হুজুরকে সকল ঘটনা খুলে বলেন। হুজুর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন। এরপর হুজুর সব কথা শুনে বললেন, দেখুন, আমার বয়স হয়েছে, এই বয়সে এসে দেশ বিদেশে গিয়ে আমি রুগী দেখতে পারি না। বার্ধক্যজনিত কারণে আমার বিভিন্ন জায়গায় যেতে খুব কষ্ট হয়। শুধু এলাকার মধ্যেই এখন টুকিটাকি কাজ করি। আমার পক্ষে দূরে গিয়ে রুগী দেখা অনেক কষ্টদায়ক, বুঝতেই তো পারেন, বয়স হয়ে গিয়েছে। যেহেতু আপনারা এত দূর থেকে কষ্ট করে আসছেন, সেজন্য আমি চিকিৎসা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যদি চান তো আপনাদের ছেলে সুস্থ হয়ে যাবে, নয়তো হবে না। আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর উপর ভরসা করে আমরা কাজ করি। তবে কাজটি করা যে খুব সহজ হবে না এটা আমি বুঝতে পারছি। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ এখানে অনেক ঝামেলা আছে। আপনাদের একটি কথা বলে দিতে চাই, আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না, কারণ বয়সের ধকল আমি সইতে পারবো না। এসব কাজ করতে হলে শরীরে শক্তি দরকার। সেজন্য আমার সাথে আরও 2 জন লাগবে যারা এই কাজ সমাধান করতে পারেন, এবং অবশ্যই ইমানদার ও পরহেজগার হতে হবে তাদেরকে। এমন 2 জনকে একত্রে এক সময় পাওয়াটা বেশ কঠিন ব্যাপার। এরকম 2 জনকে আপনারা জোগাড় করতে পারবেন? তখন বড় মামা বললেন, হুজুর, এই দায়িত্বটা আপনি নিলে উপকার হয়। তখন হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সব কিছু ঠিকঠাক করতে তো আমাকে একটু সময় দিতে হবে। দিনক্ষণ ঠিক করে আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ। এরপর সাইফের পরিবারের সদস্যরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হলো, একদিন সাইফের মামাতো বোন সাইফের কাছে এসে বলে, দাদা, আমি আম খাবো। সমস্যা হলো ওই সময় কিন্তু আমের সিজন ছিল না। সত্যি কথা বলতে মামাতো বোন পরীক্ষা করার জন্য কথাটা বলেছিল। তখন সাইফ সবাইকে অবাক করে দিয়ে বলল, একটু দাঁড়া, দিচ্ছি। এর ঠিক সর্বোচ্চ 3 মিনিটের মাথায় ঠাস করে একটা শব্দ হয়। মামাতো বোন তাকিয়ে ঘরের মাটিতে দেখে অনেকগুলো আম। পরে জানা যায় সেখানে প্রায় 5 কেজি আম ছিল। এই কাণ্ড দেখে মামাতো বোন ঘর বাড়ি এক করে চিৎকার চেঁচামেচি শুরু করে সবাইকে ডেকে আনে। সবাই তো অবাক হয়ে রীতিমতো এই ঘটনাটা দেখে। সেই আম পরিবারের সকল সদস্যরা খেয়েছিল। আমগুলো খুব বড় সাইজের ছিল এবং অনেক সুস্বাদু ছিল। স্থানীয়দের মধ্যে অনেকেই জিনপরি বিশ্বাস করতো না, সেজন্য সাইফের ব্যাপারটা নিয়ে রসিকতা করত। কিন্তু এই ঘটনা ঘটার পর এখন তারাও বিশ্বাস করলো এবং অনেকে বলল, বাংলাদেশে এখন আম পাবে কিভাবে? এখন তো আমের সিজন না। আমাদের আগেই বিশ্বাস করা উচিত ছিল। কেউ আর সাইফকে নিয়ে উল্টাপাল্টা বলবে না, সেটা হোক তাদের কারো সামনে বা পেছনে। আলোচনা সমালোচনা কোনোটাই করার দরকার নাই। শুধু শুধু অন্যের ঝামেলা নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ওই জিনের শত্রু হতে চাই না, এটা মানুষজন বলল আর কি। এদিকে প্রতিদিন ঘুমানোর আগ পর্যন্ত সাইফের পাশে এক আন্টি বলতে সাইফের আম্মা বসে থাকতো।
আর এক পাশে সাইফের বন্ধু রাকিব সবসময় বসে থাকতো। রাকিবকে মোয়াল্লেম হুজুর সাইফের কাছাকাছি থাকতে আদেশ করেন, সেজন্য রাকিব সবসময় চেষ্টা করতো কাছাকাছি থাকার। তবে ঘুমানোর সময় সাইফের পাশে শুধু রাকিব থাকতো। একদিন দিনের বেলায় ঘটে এক অদ্ভুত ঘটনা। সাইফের মামাতো বোন দরজার সামনে ভয়ে ভয়ে উকি মেরে বলল, দাদা, তোমার সাথে নাকি পরি আছে, কই আমি একটু দেখি। তখন সাইফ বলল, ঠিক আছে, তাহলে এদিকে আয়। তখন মামাতো বোন ভয় পেল, ভয়ে সামনে যেতে পারছিল না। তখন আন্টি বললেন, মানে সাইফের আম্মু বললেন, আয় আয়, তোর ভাই তোকে ডাকে, দেখি কি দেখায়। তারপর আন্টির কথায় মামাতো বোন একটু সাহস পেয়ে সাইফের দিকে এগিয়ে গেল। তখন সাইফ বলে, আমার হাত ধর। মেয়েটা যখন সাইফের হাত ধরল, তখন মামাতো বোনের শরীর ঝাড়া দিয়ে উঠল। সাথে সাথে ও মা গো, বাবা গো বলে মামাতো বোন চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে যায়। সাথে সাথে আন্টি বসা থেকে উঠে গিয়ে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই কি হয়েছে তোর? এভাবে চিৎকার করার মতো তো কিছু ঘটে নাই রে, চিৎকার দিলি কি কারণে? তখন সাইফের মামাতো বোন বলে, আমি ফিল করছি এটা দাদার হাত না, আমি অন্য কারো হাত ধরছি। এই হাতটা ছিল একদম বড় বড় লোমে ভরা, কিন্তু সাইফ দাদার হাত তো এরকম না, তার হাতে তো লোম নাই। মামাতো বোন কিছু একটা আন্দাজ করতে পারে, ফলে এই ঘটনা পরিবারের সদস্যরা যখন শুনল, পরিবারের সদস্যরা ভয়ের চেয়ে আরও চিন্তিত, ওই পেরেশানির মধ্যে পড়ে গেল। কারণ সাইফ হাত বাড়িয়ে দিল, সাইফের হাত ধরল মামাতো বোন, অথচ সেই মামাতো বোন কিনা বলছে যে এই হাত সাইফের না। তাহলে এই সাইফ যে এখানে আছে, আসলে কি এটাই সাইফ? এরকম চিন্তা তাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে গেল। একদিন সাইফ আন্টিকে, মানে সাইফের আম্মুকে আশ্চর্যজনক একটি কথা বলে। সেটা হলো, আপনার ছেলেকে আমি ভালোবাসি এবং বিয়ে করতে চাই, তাকে আমি ভালো রাখবো, আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। তখন আন্টি বলেছিল, তুমি আমার ছেলেকে বিয়ে করে আমাদের সাথে থেকে যাও, তাহলে এটা সম্ভব। উত্তরে সে বলল, না, তা কখনো সম্ভব নয়। তখন আন্টি বললেন, তাহলে আমার ছেলেকেও দেয়া আমার পক্ষে সম্ভব না। সাইফ 3 দিন স্বাভাবিক কর্মকাণ্ড আসলে করে নাই, অস্বাভাবিক কর্মকাণ্ড করে। এরপর আস্তে আস্তে তার অস্বাভাবিক কর্মকাণ্ড আরও বেড়ে যেতে থাকে। 3 দিন একটু অস্বাভাবিক ছিল, আর এরপরে তার কোমরে আবার শক্ত করে শিকল বাঁধা হলো। ওদিকে মাওলানা সাহেব একটা প্রস্তুতি নিচ্ছিলেন, একদিন একটা ডেট দিয়ে দিলেন। তখন 2 মামা মোয়াল্লেম হুজুরকে বিস্তারিত জানালেন। মোয়াল্লেম হুজুর বললেন যে আপনারা চিন্তা করবেন না, সেদিন আমি এবং হাফেজ সাহেব হুজুর যথাসময়ে উপস্থিত থাকবো ইনশাল্লাহ। এরপর 2 মামা কিছুটা সাহস পেলেন। মোয়াল্লেম হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে যথারীতি বাড়িতে ফেরত আসলেন। এদিকে মাওলানা নেসার আহমেদ হুজুরের সাথে দেখা করার ঠিক 1 সপ্তাহের মধ্যে সেই নির্ধারিত দিন চলে আসলো। বাড়িতেও সেভাবে প্রস্তুতি নেওয়া হলো। যথাসময়ে মোয়াল্লেম হুজুর এবং হেফজখানার হাফেজ সাহেব হুজুর উপস্থিত হলেন। ঠিক মাগরিবের পর মাওলানা নেসার আহমেদ হুজুর এবং সঙ্গে আরও 2 জনকে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন। তারা মোট 3 জন আসলেন। ওনারা যখন বাড়ির উঠোনে চলে আসছে, তখনই সাইফ পাগলামি শুরু করতে লাগলো। ঘরের টিনে লাথি মারা আরম্ভ করলো, ধূপধাপ টিন ভেঙে ফেলা শুরু করলো, টিন ভাঙার বিকট আওয়াজ শুরু হলো। ওনারা এসেই দ্রুত বাড়ির চারপাশে গোল করে বালি ছিটিয়ে দেন। এদিকে গ্রামের লোকজন এসে ভিড় করে, কিন্তু হুজুর বললেন, এখানে যা কিছু হোক এই বাড়িতে কেউ আসবেন না, প্লিজ আপনারা চলে যান, আর ঘরের যারা আছেন তারা ঘরে থাকার চেষ্টা করেন। ঘর থেকে যদি কেউ বের হন, তাহলে যা ঘটনা ঘটবে তার জন্য আপনাদেরকে কিন্তু দায়ী হতে হবে এবং এর ফলাফল আপনাদেরকে বয়ে বেড়াতে হবে। তারপর ওনারা যেই না ঘরে প্রবেশ করলেন, তখনই সাইফ অদ্ভুত আচরণ শুরু করে। ওনাদের দিকে তেড়ে যাচ্ছিল, চোখ দুটো ছিল লাল টকটকে। তারপর তিনি এসে পরিবারের মহিলা এবং বাচ্চা সদস্যদের জন্য অন্য একটি রুম ফিক্সড করতে বললেন এবং সেই রুমে সরে যেতে বললেন। এরপর হুজুর ঘরের মধ্যে একটি জায়গা নির্বাচন করে বসলেন, আর সাইফকে নেসার আহমেদ হুজুরের ঠিক সামনে বসানো হলো। ঠিক মাওলানা নেসার আহমেদ হুজুরের পেছনে মোয়াল্লেম হুজুর এবং হেফজখানার হাফেজ সাহেব হুজুর বসলেন।
আর সাইফকে দুই মামা ধরে বসলেন। ওনার সাথে থাকা দুজন হুজুর মোমবাতি জ্বালিয়ে দেন। এরপর রুকিয়া শুরু হয়। পাশাপাশি মাওলানা সাহেবের সঙ্গে থাকা দুজন হুজুর সব ধরনের সহযোগিতা করছিলেন। এর মধ্যেই ঘরের চারদিকে প্রচণ্ড জোরে গাছপালা ভাঙচুর হওয়ার আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছিল একটি ঝড় এসে ঘরবাড়ি ভেঙে চুরে ফেলবে। তখন সাইফের পরিবারের সদস্যরা ভয়ে আল্লাহু আকবার বলে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন হুজুর সকলকে উদ্দেশ্য করে বললেন, ভয় পাবেন না, ওরা বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বালি পড়া ছিটিয়ে দেওয়ার কারণে নির্ধারিত এরিয়া ভেদ করে তারা যেতে সক্ষম হচ্ছে না। আমি পুরো বাড়ি বন্ধ করে দিয়েছি। আপনারা ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি যদি চান তাহলে এই কাজে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। হুজুরের কথা শুনে পরিবারের সদস্যরা শান্ত হন। এরপর হুজুর বিশেষ কিছু দোয়া কালামের মাধ্যমে সাইফের শরীরে জিন ভর করাতে সক্ষম হন। তারপর হুজুর অনেক প্রশ্ন করেন, কিন্তু কোনো জবাব আসে না। তখন হুজুর বললেন, আমি জানি তোমরা শরীরে আছো, আমার প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর না পেলে অবশ্যই আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে বাধ্য হব। তখন জবাব আসলো, বলল, হুজুর আপনি এখানে কেন আসছেন? আপনি কি জানেন না এর আগে কতজনকে আমরা তাড়িয়ে দিয়েছি? আমরা আপনাকে সম্মানের সাথে বলছি, আপনি এখান থেকে চলে যান। এই কাজ করার কোনো ধরনের কোনো আগ্রহ প্রকাশ করবেন না। আমাদের কথা না শুনলে আপনার পরিণতি ভালো হবে না। তখন হুজুর বললেন, বেশ, শুনলাম তোমাদের কথা। এখন বলো, তোমরা কতজন সাইফের শরীরে আছো? উত্তর আসে, আমরা 7 জন আছি। হুজুর বললেন, তোমরা যদি এই ছেলেকে কখনো ডিস্টার্ব না করো তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। এখন বলো, মরতে চাও নাকি চলে যেতে চাও? তখন জবাব আসে, আমরা কথা দিয়েছি এই ছেলেকে আমাদের মেয়ের জন্য দেব, সুতরাং আমরা আমাদের কথা রাখব, আমরা কোথাও যাচ্ছি না। এই কথা শোনার পর হুজুর সাইফের যে ছায়া ছিল এই ছায়ার উপরে পেরেক বা গজা লোহা গেড়ে দেয়। আর এরপরেই সাইফের মুখ থেকে তীব্র আর্তনাদের শব্দ আসতে থাকে। অনেক জোরে জোরে চিল্লাচিল্লির শব্দ হচ্ছিল। হুজুর বিভিন্নভাবে ওদেরকে শাস্তি দেন। এরপর হুজুর বললেন, আমার কথা না শুনলে তোদের চোখে গরম গজা লোহা পুড়ে একদম গেঁথে দেব। তোরা আমার সামনে যত বেশি ক্ষমতা দেখানোর চেষ্টা করবি ততই বিপদের সম্মুখীন হবি। এবার বল, ওর সাথে কি কি করেছিস? তখন ভয়ে জিনেরা সব কথা বলতে শুরু করে। তারা বলে যে স্বপ্নের মধ্যে বহুবার সাইফকে আমাদের দেশে নিয়ে গেছি এবং একবার সশরীরে নিয়ে গিয়েছিলাম। আমরা তাকে সব কিছু ঘুরিয়ে দেখিয়েছি এবং ওর সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব ঠিক করেছি। আমরা কাউকে ক্ষতি করি না। এই কথা শোনার পর মাওলানা নিসার আহমেদ হুজুর বললেন, ও ক্ষতি করো না, তাহলে হেফজখানার হাফেজ সাহেব হুজুরকে কেন আঘাত করলি? তখন উত্তর আসে, ওই সময় হাফেজ সাহেব হুজুর নাপাক ছিলেন। তিনি ওয়াশরুম থেকে বের হয়ে অজু না করে সরাসরি মাদ্রাসায় ঢুকেছেন আর সরাসরি শরীরে পা দিয়ে চাপ দিয়েছেন। তখন মাওলানা সাহেব বললেন, তোমাদের মানুষরা দেখতে পায় না, এখানে হাফেজ সাহেব হুজুরের কোনো ভুল নাই, হুজুরের কাছে ক্ষমা চাও, হুজুর এখানেই আছেন। এরপর ওরা হুজুরের কাছে ক্ষমা চাইল, কিন্তু হাফেজ সাহেব হুজুর ক্ষমা করলেন না। আসলে ক্ষমা কি করে করবেন? সেদিনের পর থেকে উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। দীর্ঘদিন উনি একদম বিছানায় শয্যাশায়ী ছিলেন। আর স্বাভাবিকভাবে যে হাঁটাচলা, উনি সেটা করার সক্ষমতা অনেকাংশেই হারিয়ে ফেলেছিলেন। কারণ এত বড় ভারী একজন মানুষ এইভাবে ছিটকে যদি পড়ে যান তাহলে কী ধরনের সমস্যা হতে পারে
কোমরে কী ধরনের আঘাত লাগতে পারে সেটা তো সহজেই বোঝা যায়। যাই হোক, এরপর মাওলানা সাহেব বললেন যে মাওলানা সাহেব, আপনি বলুন যে আর কি কি প্রশ্ন করবেন। মানে আরেকজন মাওলানা ছিলেন তার কাছে। তখন আর একটা প্রশ্ন করা হয় যে তোরা আম কোথায় পেলি, আমের রহস্য কী? তখন জিনেরা বলল যে আম আনতে প্রথমে ইন্ডিয়া গেলাম, সেখানে আম নাই, পরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আম পেয়েছি, কিন্তু যে ব্যক্তি আম বিক্রি করে তিনি ঘুমেছিলেন, কারণ বাংলাদেশের সময়ের সাথে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সময় এক না, সময়ের মিল নাই। ওই সময়ে ওখানে ছিল রাত, যার কারণে সে ছিল ঘুমিয়ে, তাকে উঠিয়ে আম কিনে আনতে একটু সময় লেগেছে। এরপর মাওলানা সাহেব বললেন, তোদের কার কত বয়স একটু বল দেখি। উত্তরে একজন বলেছিলেন একজনের বয়স 3000 বছর, তিনিও নাকি অনেক মানুষকে বিয়ে করেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন মহিলাদের উপর ভর করেছে, উৎপাত করেছে, বিয়ে করেছে। এরপর ওই জিনেরা বলে যে এখানে নাকি তারা শুধু সাইফকে নিয়ে যেতে এসেছে, আর তারা এটাও বলে যে তারা যখন কোনো জিনিস নেয়ার প্রস্তুতি নেয় তখন কেউ বাধা দিলে তারা সেটা সহ্য করতে পারে না, এই জন্য তারা সবসময় চেষ্টা করে যে তাদের এই কাজে কেউ যেন বাধা না দেয়। এরপর মাওলানা নেসার সাহেব বললেন, যাই হোক, তোমাদের অনেক সময় দিয়েছি, আর না, এই সমস্যার সমাধান করে আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফেরত যেতে হবে। তোমাদের একটা সুযোগ দিলাম, সাইফের কোনো রকম ক্ষতি যেন না হয়, এই কথা দিয়ে এখান থেকে চলে যাবা। জিনেরা উত্তরে বলে, যাব না, আগেই বলেছি। এই হুজুর, আমাদের পিছনে লাগিস না, পরে কিন্তু পস্তাবি, ভালোই ভালো এখান থেকে চলে যা। এই কথা শোনার পর মাওলানা সাহেব আতরের শিশির মতো কিছু একটা বের করে হাতে লাগিয়ে শাহাদত আঙ্গুল সাইফের চোখের ভিতরে চেপে ধরে বলল, এখন কি যাবি? তখনও ওরা যেতে অস্বীকৃতি জানায়। তখন যে রোমহর্ষক ঘটনাটা ঘটে সেই দৃশ্য সবাই দেখল। সেটি হলো সাইফের পায়ের চামড়া আঁকা বাঁকা হয়ে যাচ্ছিল, পায়ের দিকে ফুলে ফুলে উঠছিল। তখন মাওলানা সাহেব বলল, কোথায় পালাবি? পালানোর জায়গা তোদের নাই, শরীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিস তো, বুঝতে পেরেছি, তোদের অনেক সুযোগ দিছি আমি, এবার প্রস্তুত হ। তখন উত্তর আসে, এরে নেসার, আমরা কিন্তু তোকে ছাড়বো না, একদিন তো তোকে পাবোই, মনে রাখিস সেদিন তোর শেষ দিন। তখন মাওলানা সাহেব রেগে গিয়ে সাইফের ডান কানে ঠাস করে একটা থাপ্পড় মারে, সাথে সাথে কান থেকে রক্ত বের হয়। তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। থাপ্পড় মারার পর সাইফের মুখ থেকে কান্নার আওয়াজ সবাই শুনতে পায়। সাধারণত এভাবে মানুষ কাঁদে না, অদ্ভুত এবং ভয়ঙ্কর কান্নার শব্দ। তখন জিনেরা বলে, মারিস না রে, আমাদেরকে ছেড়ে দে। এরপর মাওলানা সাহেব একটি কাচের বোতল ব্যাগ থেকে বের করেন, বোতলের মধ্যে কিছুটা পানীয় ছিল। তারপর বোতলটি সাইফের হাতের সামনে রাখলেন। এরপর মাওলানা সাহেব বিশেষ কিছু দোয়া কালাম পড়তে লাগলেন। তখন জিনেরা বলল, হুজুর হুজুর, আমরা ভুল করছি, মাফ চাই, আর আসবো না, আমাদেরকে ছেড়ে দেন। এই কথাগুলো বলে অনেক অনুনয় বিনয় করতে থাকে। মাওলানা সাহেব রুকিয়ার মাধ্যমে এভাবে করতে করতে শরীরে ভর করা দুষ্টু জিনগুলোকে সাইফের হাতের মধ্যের অংশে নিয়ে আসেন। হাতের একদম মধ্যের অংশে এগুলো অবস্থান করছিল। এদিকে জিনগুলো সাইফের মাধ্যমে জোরে চিৎকার চেঁচামেচি করছিল এবং বলছিল, ছেড়ে দিন, আর আসবো না। এর মধ্যে মাওলানা সাহেব বোতলটি সাইফের হাতের যে মুঠ করিয়ে দিলেন আর কি। ফলে দুষ্টু জিনগুলো বোতলে বন্দী হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব বোতলটির মুখ বন্ধ করে দিলেন, আর এর সাথে সাথেই সাইফ বেহুশ হয়ে গেল। এর মধ্যে সাইফের হাতে একটি লাল সুতা বেঁধে দিলেন। এরপর মাওলানা সাহেব কিছু দোয়া দুরূদ পড়ে সাইফের সারা শরীরে ফু দিলেন এবং পানি ছিটা দিলেন। তখন সাইফের জ্ঞান ফেরত আসলো। এরপর হুজুর সাইফকে জিজ্ঞেস করেন, দেখো তো বাবা, বোতলের মধ্যে কি কিছু দেখতে পাচ্ছ কি না?
তখন সাইফ উত্তর দিয়েছে, হ্যাঁ, অনেক কান্নাকাটি করছে, এরকম কিছু দেখা যাচ্ছে, শব্দও শোনা যাচ্ছে, মানে এটা সাইফ শুনতে পাচ্ছিল। তারপর মৌলানা সাহেব বললেন, তুমি কতজনকে দেখতে পাচ্ছ? সাইফ বলল, আমি 6 জনকে দেখতে পাচ্ছি। তারপর মৌলানা সাহেব বললেন, যিনি তোমাকে দেখা দিত তাকে কি এর মধ্যে দেখতে পাচ্ছ? তখন সাইফ বলল, না, আমি তাকে দেখতে পাচ্ছি না। এই কথা শোনার সাথে সাথে বড় মামা খুব চিন্তিত হয়ে পড়লেন। বাড়ির মহিলারা কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। ঠিক সেই সময় মহিলারা জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। তখন মৌলানা সাহেবের সঙ্গে আসা 2 হুজুর একটা ঝাড়ি দিয়ে বললেন, আপনাদের না এখানে আসতে নিষেধ করা হলো, এখান থেকে চলে যান। বাড়ির মহিলারা এই কথা শুনে আরও ভয় পান, সঙ্গে সঙ্গে মহিলারা আড়াল হয়ে যান। এদিকে বড় মামা প্রশ্ন করে বললেন, এখানে তো আসল জনই নাই, এখন আমাদের কি হবে হুজুর? তাকে ধরার কি কোনো উপায় আছে? তখন মৌলানা সাহেবের সঙ্গে আসা 2 হুজুর বললেন, উপায় না থাকলে উপায় বের করতে হবে, নয়তো বিপদ সবার জন্য অপেক্ষা করছে। তখন মৌলানা সাহেব বললেন, ওরা মিথ্যা বলে ধোঁকা দিয়েছে, আপনারা চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এরপর বড় মামা বললেন, তাহলে আরেকজন কোথায় গেল? তখন মৌলানা সাহেব বোতলের দিকে লক্ষ্য করে বললেন, তোরা 7 জন, তাহলে একজন নেই সেটা বলিস নাই কেন? সবাই আছি বলে কেন মিথ্যা বললি? এই সময়ে যে কথাগুলো জিনেরা বলেছে সেগুলো শুধু মৌলানা সাহেব শুনতে পেয়েছেন। প্রথমে মৌলানা সাহেব শুনেছেন, এরপর বাকিদের বিষয়টা বলেছেন। জিনেরা বোতলের মধ্যে থেকে বলেছিল যে একজন বাইরে গিয়েছিল আর আমরা এখানে ছিলাম, বাড়ি বন্ধ করার কারণে ও আর ভেতরে আসতে পারে নাই, আর আমরাও বাড়ির বাইরে যেতে পারি নাই। তখন মৌলানা সাহেব মামাকে বললেন যে আমি অন্য একটি ঘরে বসতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা করেন। মামা তৎক্ষণাৎ পাশের বাড়ির একটি ঘরে সকল বন্দোবস্ত করেন। এরপর মৌলানা সাহেব বড় মামাকে বলেন, আমি এখন ঘরে প্রবেশ করব, আর আপনি দ্রুতগামী গাড়িতে কয়েকজন লোক নিয়ে এই বোতলটি পুঁতে দিয়ে আসবেন দূরবর্তী কোনো একটা স্থানে। শর্ত হলো 3 গ্রাম পরে কোনো একটি ধান ক্ষেতের মাঝে পুঁতে দিতে হবে। সর্বনিম্ন 7 হাত মাটি খুঁড়তে হবে, আর সর্বোচ্চ 15 হাত খুঁড়তে পারবেন। 15 হাতের বেশি না, 7 হাতের কম না। কোনোভাবেই এই শর্ত ভঙ্গ করা যাবে না। তবে মনে রাখবেন, এই শর্ত যেটা দিলাম এর সীমা অতিক্রম করলে ভয়ানক বিপদ অপেক্ষা করছে। কিন্তু আবারও বলছি, 7 হাতের কম না, 15 হাতের বেশি না। সুতরাং দ্রুত এবং খুব সাবধানে কাজটি করবেন। আপনাদের কোনো ভয় নাই, আল্লাহর উপর ভরসা রাখেন। এর বদলতে এই কাজ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ। হুজুরের এই কথা শোনার পর বড় মামা 6 জনকে সাথে নিয়ে বাইকে করে দ্রুত বের হয়ে পড়েন। এরপর মোয়াল্লেম হুজুর এবং হিফজখানার হাফেজ সাহেব হুজুর এবং মৌলানা সাহেব ছোট মামার সঙ্গে পাশের বাড়ির নির্ধারিত ঘরে প্রবেশ করেন। মামার সঙ্গে করে সাইফকে নিয়ে আসেন। তখন মামা মাটিতে একটি চাদর বিছিয়ে দেন। এরপর সবাই সেই চাদরের উপরে বসেন। তারপর হুজুর রুকিয়া শুরু করেন। এর কিছুক্ষণ পর সাইফের শরীরে জিনকে ভর করাতে সক্ষম হন। মৌলানা সাহেবের সঙ্গে থাকা লোকজন মাটিতে একটি কুণ্ডলী আঁকে, গোল বৃত্ত আঁকে, যাতে করে ওই জিনটি কুণ্ডলীর বাইরে যেতে না পারে। এই ঘটনা ঘরের মহিলারা আবার উকি মেরে দেখছিল। এরপর মৌলানা সাহেব জিনটিকে উদ্দেশ্য করে বলেন, তোকে কি কেউ চালান করেছিল নাকি নিজের ইচ্ছায় এসেছিস? উত্তরে জিনটি বলে, আমাকে কেউ চালান করে পাঠায় নাই। তখন মৌলানা সাহেব বললেন, ওর কি কি ক্ষতি করেছিস সেটা বল। জিনটি বলে, আমি তোর কোনো ক্ষতি করি নাই, আমি তোরে নিয়ে যেতে আসছি। তখন মৌলানা সাহেব বললেন, তোকে ছেড়ে দিতে পারি, শুধু একটি শর্তে। ওর কোনো ক্ষতি করবি না এবং ওর থেকে অনেক অনেক দূরে চলে যাবি, এখানে আর আসবি না, আসার চেষ্টাও করবি না। তখন ওই জিনটি বলে, এটা কখনোই সম্ভব নয়। এরপর মৌলানা সাহেব জমজমের পানিতে সুতা ভিজিয়ে একটা একটা করে গিট দিতে লাগলেন। আর তখন ওই জিনটি কষ্ট পাচ্ছিল, জিনটি ব্যথায় ছটফট করছিল। তার একটু পর জিনটি বলল, এসব বন্ধ করেন হুজুর,
এসব করে আমাকে তাড়ানো এত সহজ না। আমি এসেছি নিজের ইচ্ছায় আর যাবও নিজের ইচ্ছায়। তখন মৌলানা সাহেব বললেন, কি করলে যাবি সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তখন হুজুর একটা কাজ করেন, সেটা হলো ব্লেড দিয়ে সাইফের হাতের শাহাদাত আঙ্গুল থেকে একটু করে রক্তের ফোঁটা নিলেন। সেই রক্ত মাটির একটি পাত্রে রাখলেন এবং একটুখানি পানি দিয়ে রক্তের সাথে মিশ্রণ করলেন। এরপর একটি তাবিজের মতো কিছু একটা বের করেন এবং একটি আরবি লেখা কাগজ সাথে ছিল। সেই কাগজটি রক্তের মধ্যে ভিজিয়ে মোম দিয়ে গেঁথে দেন এবং সাইফের হাতে বেঁধে দেন। এর বদৌলতে স্থায়ীভাবে শরীর বন্ধ হয়ে যায়। এরপর জিনটি বলল, আমার পরিবারের সদস্যদের সাথে আপনি কি করেছেন, তারা এখন কোথায়? তখন মৌলানা সাহেব বললেন, ওরা পালিয়ে গেছে। তখন জিন বলল, না, আপনি মিথ্যা বলছেন। পালিয়ে গেলে আমি জানতাম, আমার সাথে সাক্ষাৎ হতো। আপনি সত্যি করে বলুন, তারা এখন কোথায়? তখন মৌলানা সাহেব বললেন, ওদেরকে আমি শাস্তি দিয়েছি, ওদেরকে দূরে পাঠিয়ে দিয়েছি, তাই তোর সাথে দেখা হয়নি। তখন জিনটি বলল, ওদেরকে ছেড়ে দিন। এভাবে অনেক অনুরোধ করে, অনেক কান্নাকাটি করে। তখন মৌলানা সাহেব বললেন, বেশি কথা বললে তোকেও বেঁধে ফেলবো, ওদের মতোই শাস্তি দেব। তখন জিনটি বলল, আমার জীবনটা ভিক্ষা দেন, আমাকে ছেড়ে দেন। আমি তো শুধু সাইফকে পছন্দ করি, মহব্বত করি, আমি চলে যাব, কিন্তু শুধু একটি অনুরোধ করব, আমি ওর সাথে মাঝে মাঝে দেখা করতে চাই। তখন হুজুর বললেন, না, তুই ওর ধারের কাছেও আসতে পারবি না, তুই ওর থেকে মাইলকে মাইল দূরে থাকবি। তখন জিনটি বলল, মাইলকে মাইল দূরে না, কিছুটা ধারের কাছে থাকার অনুমতি দিন। তখন হুজুর বললেন, না, পরে যদি ওর কোনো ক্ষতি করিস। তখন জিন বলল, আমি ওর কোনো ক্ষতি করব না, বরং ওকে কোনো বদ জিন যাতে ক্ষতি করতে না পারে সেই দিকে আমি খেয়াল রাখব। এই কারণে আমি ওর একটু কাছাকাছি থাকতে চাই। তখন হুজুর বললেন, তোরা কেউ ওর ক্ষতি করবি না এবং অন্য কেউ ক্ষতি করতে যাতে না পারে খেয়াল রাখবি, এই কথা দে আমাকে, তাহলে আমি ভেবে দেখব ছেড়ে দেব কি দেব না। তখন জিনটি কথা দেয়। এরপর মৌলানা সাহেব ব্লেড দিয়ে সাইফের পায়ের রান থেকে একটুখানি চামড়া কেটে কিছু একটা রুকিয়া করে আগুনে পুড়িয়ে দেন। এরপর মৌলানা সাহেব জিনটিকে তওবা করেন এবং বলেন, তোকে ছেড়ে দেব, কিন্তু যাবার সময় প্রমাণ রেখে যাবি। তখন জিনটি বলল যে বাড়ির সামনের বড় পেয়ারা গাছের ডালটি আমি ভেঙে দিয়ে যাব। তখন মৌলানা সাহেব বললেন, কোন দিক দিয়ে যাবি? জিনটি বলল, আমি উত্তর দিক দিয়ে যাব। কোথায় যাবি? জিনটি বলল, আমি আমার নিজের দেশে চলে যাব। তখন মৌলানা সাহেব বললেন, ঠিক আছে, তবে মনে রাখবি সাইফকে কখনো কোনো অবস্থাতেই আর ডিস্টার্ব করবি না। তখন জিনটি বলল, শুধু আমার দেখতে ইচ্ছা করলে আমি দূর থেকে দেখব, আর কোনো বদ জিন ওর কোনো ক্ষতি করতে চাইলে আমি সেটা মোকাবেলা করব। এরপর জিনটি বিদায় নিয়ে সাইফের শরীর থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে সাইফ বেহুশ হয়ে পড়ে যায়। ঠিক তখন ঘরের বাইরে ঝড় হতে শুরু করে। এই বিষয়টা কিন্তু সবাই উপলব্ধি করে। এর কিছু সময় পর সব কিছু স্বাভাবিকও হয়ে যায়। তারপর মৌলানা সাহেব বললেন, সাইফকে অন্য একটি ঘরে নিয়ে শুয়ে রাখেন, এখন তার শরীর ক্লান্ত, আপনারা তার দিকে সবসময় খেয়াল রাখবেন, যত্ন করবেন, ভালো ভালো খেতে দেবেন, কারণ ওর শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। এরপর মৌলানা সাহেব সাইফের পরিবারের সদস্যদের কাছ থেকে বিশেষ একটি দোয়া দিলেন। এটা দিয়ে বললেন যে এক গ্লাস পানির মধ্যে এই জিনিসটা ভেজাবেন, তারপর সেই পানি সাইফকে খাওয়াবেন। এই কাজটি টানা 7 দিন করবেন এবং এখন থেকে আপনার ছেলে ইনশাল্লাহ পুরোপুরি নিরাপদ এবং সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। হুজুর এটাও বললেন যে এই কাজটি ওনার জীবনের বিশেষ এক অধ্যায় হয়ে থাকবে। সেই সাথে উনি দুজন সঙ্গীকেও ধন্যবাদ দিলেন, কারণ এই কাজের জন্য 2 জন সাহসী লোক দরকার ছিল। যাই হোক, এরপর মূলত যেটা হয় যে মৌলানা সাহেব উনি বিদায় নিতে চান। যাওয়ার আগে মৌলানা সাহেব উনি বললেন যে আমার বিদায় নেওয়ার সময় হয়েছে, যাওয়ার আগে কয়েকটি কথা বলি। যে বোতলটি পুঁতে রেখে আসতে বলেছিলাম সেই স্থান বা সেই ঘটনার মুহূর্ত কখনোই কাউকে বলবেন না, বিশেষ করে
কোনো রকম গল্পের মতো করে হলেও এই ঘটনা সাইফকে বলবেন না। এই বিষয়টা তার মেমোরিতে গেলে সমস্যা আছে। কোনো রকমে ওরা এসব জানতে পারলে আপনাদের সমস্যা হবে এবং আপনাদের ছেলেকে আর পরবর্তীতে পাবেন কি না সেটা নিয়েও কিন্তু একটা বিষয় রয়ে যায়। সাইফের বিয়ের আগ পর্যন্ত এসব বিষয়গুলো মেনে চলবেন আর সবসময় সাইফকে নজরে রাখবেন। একা একা চলাফেরা করতে নিষেধ করবেন। ইনশাল্লাহ আমি আবার 7 দিন পরে আসবো, আপনারা সাবধানে থাকবেন। হুজুরের এই কথার পর মামা হাদিয়া দিতে চাইলেন, কিন্তু মৌলানা সাহেব এই কাজের জন্য হাদিয়া নিতে অসম্মতি জানালেন। তিনি শুধু যাতায়াত ভাড়াটুকু গ্রহণ করলেন, সেটিও শুধু নামমাত্র। যাতায়াত যেটা ভাড়া তার থেকে অনেক কমই গ্রহণ করেছিলেন। এরপর মৌলানা সাহেব এবং বাকি দুজন ওনারা বাইক এসেছিলেন, সেই বাইক নিয়েই আবার বিদায় নিয়ে চলে যান। এদিকে মোয়াল্লেম হুজুর এবং হেফজখানার হাফিজ সাহেব হুজুর বিদায় নিয়ে চলে যান। এর ঠিক 7 দিন পর মৌলানা সাহেব একাই বাড়িতে আসলেন। এসে বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখলেন। তারপর সাইফকে 7 কলস পানি দিয়ে পুকুরের ঘাটে বসিয়ে গোসল করিয়ে দেন। এরপর সাইফ দীর্ঘদিন অসুস্থ ছিল, তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার মাদ্রাসায় নিয়মিত পড়াশোনা শুরু করে। এখন প্রশ্ন আসতে পারে, এরপর কখনো পরীর দেখা মিলেছে কি না? উত্তর হলো হ্যাঁ, মিলেছে। এর 3 থেকে 4 মাস পরের ঘটনা। একদিন রাতে সাইফ কয়েকজন বন্ধু নিয়ে বেল পাড়তে রওনা দিল। বলে রাখা ভালো যে ঘেরের মধ্যে যাওয়ার একমাত্র পথ কোলা বা ধান ক্ষেত। ক্ষেতের আইল ধরে, মানে ক্ষেতের মাঠের আইল ধরে যেতে হয়। কোলার শেষ প্রান্তে ছিল বেল গাছের ঘের। সময়টা ছিল কেবল ধান কাটা হয়েছে, ধান কাটা হওয়ার পর ধান তুলছে এরকম আর কি। আর কোলার আইলের রাস্তা ধরে ওরা ওই ঘেরের মধ্যে প্রবেশ করে। তখন হঠাৎ করে পেছন থেকে সাইফকে ওই পরীটার নাম ধরে ডাকে, বলল, সাইফ এদিকে আসো। সাইফ সুস্থ হওয়ার পর এই প্রথমবার পরীটিকে দেখতে পেল। আগে প্রতিদিন দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু এতদিন পর যখন দেখলো, তা আবার রাতের বেলা, এসব বিষয় চিন্তাভাবনা করে সাইফ অনেক ভয় পেল। তারপর সাইফ সকল বন্ধুদের বলল, চল আমরা বাড়ির দিকে যাই, এখানে সমস্যা আছে। তোরা কোনো কথা বলিস না, সোজা হাঁটা দে, বাড়িতে গিয়ে সব বলবো। যখন ওরা বাড়ির দিকে হাঁটা শুরু করলো, তখন সাইফ দেখলো পরীটি খুব মন খারাপ করে দাঁড়িয়ে রইল। এরপর সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। একবার সাইফ পটুয়াখালী খালা বাড়িতে বেড়াতে গেল। একদিন বিকেলে 4 জন মিলে 18-22টা ইউনিয়নের 1000 টাকা বাজারে গেল। সকল কাজকর্ম শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে যায়। তখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করে। বাড়ির সবাই গ্যারাবনিয়া ইউনিয়নের 18 গাছিয়া গ্রামে যেতে হবে, মানে ওই জন্যই সবাই বের হয়েছে আর কি। তো বাজার থেকে এই জায়গায় যেতে হবে। গ্রামে যাওয়ার জন্য বেরিবাদের রাস্তা ধরতে হয়। ওদের মধ্যে একজন চাচাতো ভাই ছিল, তার নাম হচ্ছে জহিরুল। এই জহিরুলের বড় ভাই হচ্ছে সুমন। হঠাৎ করে এই সুমন ভাইকে ওরা পথের মধ্যে দেখে। তখন জহিরুল বলল, ভাই আপনি এখানে কোথায় গেছিলেন? তখন সুমন ভাই বলল আর কি, এই তো একটু বের হয়েছিলাম, দাঁড়া আমিও যাব, আমিও মানুষের জন্য অপেক্ষা করছি। পথটা ভালো না রে, তোরা আসছিস ভালোই হলো, চল একসাথে যাই। এরপর সুমন ভাই পেছনে পেছনে হাঁটছিল, আর বাকিরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনে হাঁটছিল। সময়টা বর্ষাকাল ছিল। মাটির রাস্তা হওয়াতে জুতা হাতে নিয়ে সামনে আগানো লাগছিল। যখন ওরা অনেক ভেতরে চলে আসলো, তখন চারদিকে অন্ধকার, চারপাশে ধান ক্ষেতের কোলা, কোনো মানুষজন নাই। তখন সুমন ভাই বললেন, দেখে দেখে সাবধানে হাঁট। ওরা এভাবে অনেক দূর পর্যন্ত হাঁটলো। আর অনেক দূর হাঁটার পর সুমন ভাই বলল, তোরা একটু দাঁড়া, আমার ওয়াশরুমের চাপ আসছে, আমি এখানে বসলাম, তোরা মোবাইলের লাইটটা বন্ধ কর। তখন ওরা আবার লাইটটা বন্ধ করলো। আর এই জায়গার পেছনে কিছু বাঁশঝাড় রয়েছে, আর সামনে 100 বছরের পুরনো একটি বটগাছ আছে। একদম নির্জন জায়গা, আর এমনিতেও জায়গাটা ভালো না। এখন সুমন ভাই বসেই আছে। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট চলে যায়, কিন্তু সে বসেই আছে। তখন জহিরুল বলল, ভাইয়া আপনার এতক্ষণ সময় লাগে, ওঠেন না কেন, ওঠেন। বলে রাখা ভালো, এই জায়গা থেকে কোলা বা ধান ক্ষেত পেরিয়ে বাড়িতে যেতে মাত্র 5 মিনিটের পথ। এখানে দাঁড়িয়ে চিৎকার করে বাড়ির লোকজনও শুনতে পাবে এমন। কিন্তু যেহেতু বর্ষাকাল, সেজন্য ক্ষেত, মাঠ, এসব ঢালো জায়গাগুলোতে পানি উঠেছে। আর এই মেঠো পথ ধরে বাড়িতে যেতে হলে আরও প্রায় 20 মিনিট লাগবে। আর রাস্তাঘাট একদম কাদায় বাজে অবস্থা। আরেকটা পথ আছে, সেটা হলো বিশাল বড় একটি বাগানের মধ্য দিয়ে যাওয়া যায়। সেখান দিয়ে দিনের বেলায় মানুষ চলাচল করতে ভয় পায়।
সেজন্য এই পথে রাতের বেলা যাওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে সুমন ভাই ওইভাবে বসে বসে বলছে, চল আমরা ক্ষেতের মধ্যে দিয়ে যাই, সময় কম লাগবে, দেরি করিস না, চল চল চল। তখন ওরা বলল, মাথা খারাপ, কোলার অবস্থা রাস্তার চেয়েও খারাপ, আমরা রাস্তা দিয়ে যাব। তখন সুমন ভাই বলল, ঠিক আছে, কোলা দিয়ে যেতে হবে না, চল বেরিবাদের বাগান দিয়ে যাই, ওখান দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, চল যাই চল যাই। এই কথা শোনার পর সবার মনে খটকা লাগে। কারণটা তো আমরা একটু আগে বলেছি, বাগান দিয়ে সচরাচর কেউ চলাচল করে না, ওটা ভয়ানক স্থান, মানুষজন যতটুকু সম্ভব জীবন বাঁচিয়ে চলার চেষ্টা করে। আর সুমন ভাই ইচ্ছে করে এসব ভয়ানক জায়গায় বেছে নিতে চাচ্ছে, ঘটনাটা কি? এরপর জহিরুল বলল, বাগান টাগানে সাপের একটা ভয় আছে, দেরি হলেও সমস্যা নাই, আমরা রাস্তা দিয়েই যাব। সুমন ভাই ওভাবে বসেই আছে। তখন ওরা সবাই অনেক বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করতে পারছিল না, কারণ হচ্ছে সুমন ভাই বয়সে সবার থেকে বড়। তখন জহিরুল বলল, ভাইয়া আপনার কাজ এখনও শেষ হয় নাই, এদিকে মশা কামড়াতে কামড়াতে তো আমাদের সবার পা ফুলিয়ে দিয়েছে, প্রায় 25 মিনিট হয়ে যায়, ওঠার কোনো নাম নেই। তখন সাইফ বলল, সুমন ভাই আপনি থাকেন, আমরা গেলাম। তবুও সুমন ভাই কোনো উত্তর করে না। তখন একজন খুব বিরক্ত হয়ে সুমন ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলল, আপনার কি হয়েছে ভাইয়া, রাত হয়েছে, বাড়ি যেতে হবে না? এই কথা বলতে দেরি এর মধ্যে সুমন ভাই মাথা ঘুরিয়ে বলে, আমাকে রেখে যাবি? ঠিক তখনই ওরা সবাই দেখলো সুমন ভাইয়ের চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মনে হচ্ছে রাগে ক্ষোভে সবাইকে খেয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে ওরা সবাই দৌড় দেয় আর সবাই চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। এদিকে সবাই ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখছিল সুমন ভাইয়ের মতো অবয়বটা আসতেছে নাকি। সবাই দেখলো সত্যি সুমন ভাইয়ের মতো অবয়বটি পেছন পেছন আসছে। অনেক দূর দৌড়ানোর পর সবাই লক্ষ্য করলো জিনিসটা পেছনে নাই, কিন্তু সবার মনে ভয় তো আর যাচ্ছে না, মনে হচ্ছিল আবার আসবে ওটা। এরপর ওরা যখন বাড়ির কাছাকাছি আসলো, তখন খালাতো ভাই আব্বা আব্বা বলে চিৎকার করতে শুরু করে। তখন খালু শব্দ শুনে টর্চ লাইট নিয়ে বাইরে বের হন। কোলা দিয়ে রাস্তা কম, কিন্তু রাস্তা দিয়ে ঘোরা বেশি আর কি, ফলে চিৎকার করলে শব্দ শুনতে পাওয়া যেত। খালু কাছে এসে দেখলেন যে ওরা সবাই একদম কাদামাটি গায়ে মেখে খুব বিধিখিস্ত অবস্থা, সবাই হাঁপাচ্ছে। খালু এই অবস্থা দেখে গোসল করার ব্যবস্থা করেন। তারপর ফ্রেশ হয়ে ওরা সবাই সব কিছু পরিবার সদস্যদেরকে জানায়। এরপর সুমন ভাইয়ের রুমে গিয়ে দেখা গেল উনি গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে প্রতিমধ্যে ওদের সবার সাথে কার দেখা হয়েছিল? যাই হোক, পরিবারের সদস্যরা কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে শুয়ে পড়তে বলেন। পরদিন সকালবেলা খালা বললেন, সাইফ, তোমার গ্রাম সাইটে থাকা ঠিক হবে না। গতকাল বড় ধরনের বিপদ হলে তোমার আম্মুকে আমি কি জবাব দিতাম? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শহরে চলে যাও। এরপর সাইফ বিদায় নিয়ে চলে আসে। এখন প্রশ্ন আসতে পারে, সুমন ভাইয়ের অবয়বে কে ছিল? এই উত্তরটা আসলে অজানা। তবে সুমন ভাইয়ের সুরতে যে অবয়বটি ক্ষতি করতে এসেও কোনো ক্ষতি করতে পারলো না, এর কারণটাই বাকি। এটার উত্তর হিসাবে সাইফ বলেছিল, সে যদি চাইতো তাহলে অবশ্যই আমাদের ধরতে পারতো, ক্ষতি করতে পারতো, হয়তো তৎক্ষণাৎ কোনো ভালো জিন আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, বা সেই পরী এসে সুমন ভাইয়ের অবয়বকে বাধা দিয়েছে। এটার ধারণা করার কারণ হলো মৌলানা সাহেবকে পইটা কথা দিয়েছিল বদ জিন থেকে সাইফকে রক্ষা করার চেষ্টা করবে। সাইফ এর থেকে বেশি কিছু আর বলতে পারে নাই। এর কয়েক মাস পর একদিন রাতে সাইফ বাড়ির পুকুরের ঘাটলায় বসেছিল। হঠাৎ করে সেখানে পইটা চলে আসে, কিন্তু সাইফের কাছাকাছি না, কিছুটা দূরত্ব বজায় রাখছিল। তখন সাইফকে পইটা বলল, আমার পরিবারের সদস্যদের কোথায় বন্দি করে রাখছে তুমি কি আমাকে বলতে পারবে? উত্তরে সাইফ বলল, এই বিষয়ে আমি মোটেও অবগত নই। তখন পইটা বলল, তোমার কাছে অনুরোধ করি, আমার পরিবারের সদস্যরা কোথায় আছে একটু জেনে রাখবা, আমি পরবর্তীতে তোমার কাছে জানতে আসব। এতটুকু বলেই পইটা চলে গেল। এই ঘটনার পরে একদিন সাইফ কৌতূহলবশত আন্টিকে এই কথা জিজ্ঞেস করছিল, কিন্তু আন্টি অনেক বকাঝকা করে এবং আন্টি বলেছিল যে এগুলো তোর জানার দরকার নাই, কখনো এটা জানতেও চাইবি না। এই ঘটনার একদম প্রথমে আমরা বলেছিলাম সাইফের সাথে কিভাবে ইব্রাহিম খলিল ভাইয়ের পরিচয় হয়, কিভাবে উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন। এই দুটো প্রশ্নের উত্তর মিলবে এখন। দিন যেতে যেতে সাইফ হেফজ শেষ করলো,
তিনি এখন পবিত্র কোরআনের একজন হাফেজ হওয়ার পর পরিবারের সদস্যরা ডিসিশন নিল সাইফকে মওলানা পড়াবে। তখন সাইফের পরিবারের সদস্যরা সাইফকে এই ইব্রাহিম খলিল ভাইদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় এবং লিল্লা বোর্ডিংয়ে শিফট করে দেয়। তখন মূলত তার সাথে ইব্রাহিম খলিল ভাইয়ের পরিচয় হয়। মাদ্রাসাটি নলছিটি থানায় বেশ আলোচিত। তো যাই হোক, এভাবে যেতে যেতে 2018 সাল অতিক্রান্ত হয়ে যায়। 2019 সালের মাঝামাঝি সময়ের কোনো এক রাত্রে ওনারা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছেন। এর কিছুক্ষণ পর বা এর কিছুক্ষণের মধ্যে ছোট ছাত্ররা ঘুমিয়ে পড়ে। শুধু সিনিয়র কয়েকজন ছাত্ররা গল্প করছিলেন। গল্প করার মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম আসাদুল্লাহ, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, এই কয়েকজন। গল্পের এক পর্যায়ে সাইফ রুম থেকে বাইরে বের হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। এর 1 কি 2 মিনিটের ব্যবধানে সাইফ হুট করে রুমে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দিল। প্রচণ্ড জোরে শব্দ হলো। ওনারা ভাবছেন যে হঠাৎ করে কী এমন হলো। তার এই কাণ্ড দেখে ওনারা সকলে ভয় পেয়ে যান। সিনিয়র ছাত্ররা শোয়া থেকে উঠে পড়ে। রবিউল তাড়াহুড়া করে রুমের লাইট জ্বালায়। এরপর কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে জহির প্রশ্ন করল, সাইফ, তোমার কি সমস্যা? রাতের বেলা এইভাবে কেউ দরজা লাগায় বলো? জবাবে সাইফ যা বলল সেটা আসলে ওনাদের কল্পনাতেও ছিল না। ওনারা ভাবতেও পারেন নাই যে এমনটা হতে পারে। সাইফ ওনাদেরকে জানায় অনেক আগে তাকে নাকি একটি পরী আসর করেছিল। সে এখনও মাঝে মাঝে দেখা দেয়। একটু আগে নাকি সেই পরী তার সামনে চলে এসেছে। সেই পরী অতি গোপনে এবং লোকচক্ষুর আড়ালে কথা বলতে চায়। এই কারণে মসজিদের ঘাটলাতে যেতে আহ্বান করে। ঘাটলা হচ্ছে খাল বা পুকুরের শান বা সিঁড়ি। এই সিঁড়ির 2 পাশে বসার জন্য স্থান থাকে। এদিকে বরিশালের স্থানীয় ভাষায় ঘাটলা বলে এটাকে। তো মসজিদের ঘাটলায় যেতে যখন সে আহ্বান করে, এই কথা শোনার পর সাইফ এক দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তো ওনাদের মধ্যে এই কথা কেউ বিশ্বাস করেছে, আবার কেউ করে নাই। কিন্তু সবার মনের মধ্যে কথাটা কিন্তু দাগ কেটেছে, পাশাপাশি অনেক প্রশ্নও জেগেছে। সেটা ওনারা সবাই সবার চেহারার দিকে তাকেই আন্দাজ করতে পারেন। সাইফ আরও জানায় যে নির্জন কোথাও সে যদি একা যায় বা মাদ্রাসার কোনো কোনায় একা ফোনে কথা বলতে থাকলে হঠাৎ করে সেই পরীটির উপস্থিতি ঘটে। এবং আরও জানায় যে তোমরা রাতে মাদ্রাসার চারপাশে চলাফেরা করো, এসব শুনলে তোমরা ভয় পেতে পারো, তাই তোমাদেরকে কখনো এসব ঘটনা শেয়ার করি নাই। তখন ওনাদের পুরো ঘটনা শোনার আগ্রহ জন্ম নেয়। ওনারা খুব করে ধরে যে যত রাত হোক সমস্যা নাই, এখন আমাদের ঘটনাটা বলো, যে এই পরী তোমার কাছে কীভাবে আসলো, কেন আসলো, পরী দেখতে কেমন, ইত্যাদি। কিন্তু সাইফ কোনোভাবেই বলতে চাচ্ছিল না। ওনারও নাছর বান্দা। অনেক জোরাজোরির ফলে ওনাদেরকে বিস্তারিত সব কিছু খুলে বলতে রাজি হয়। তখন ওনাদেরকে সব কিছু খুলে বলে। তো ওনারা এই ঘটনা শুনে এতটাই সংকোচ বোধ করলেন যে রাতের বেলা একজন আরেকজনকে রেখে ভয়ে বেশ কিছুদিন ওনারা বাইরেই বের হন নাই। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু না, এখনও কিন্তু ঘটনার বাকি আছে প্রিয় লিসেনার্স। এর 1 বছর পর ইব্রাহিম খলিল ভাই আলেম পাশ করেন। সাধারণত গ্রামের মাদ্রাসাগুলোতে ফাজিল যেই ক্লাস রয়েছে, এখানে ক্লাস হয় না, এসে শুধু পরীক্ষা দিয়ে গেলেই হয়। তো উনি আলিম পরীক্ষা দিয়ে চাকরি সূত্রে রাজধানী ঢাকাতে চলে আসেন। এই ঘটনার কিছু কিছু অংশ ওনার সেভাবে মনে নাই, কিছুটা ভুলে গেছেন, এটা জানিয়েছেন। এই জন্য মুঠোফোনে কথা বলে নতুন করে আবার ঘটনাটি সংগ্রহ করেন। ঘটনা সংগ্রহ করার জন্য তার সাথে রাত 11:45 দিকে কথা বলা শুরু করেছিলেন। কথা শেষ হয় রাত 3:45। প্রায় 4 ঘন্টা কথা হয়েছে। এই ঘটনাটা অনেক আগে শুনেছিলেন, তো শুধু পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার জন্যই মূলত এত সময় ধরে কথা বলতে হয়েছিল এই সাইফের সাথে। তো চলুন এবার ঘটনার আরেকটা অংশে আসা যাক। ওনাদের মাদ্রাসার দক্ষিণ দিকে একটি মেঠো পথের রাস্তা আছে। এই রাস্তাটিকে স্থানীয়রা বেড়ি বলে। রাস্তার 2 পাশে ঢালু এবং ধানক্ষেত। রাস্তার 2 পাশে আমড়া গাছ এবং পেয়ারা গাছ। এই রাস্তা দিয়ে সোজা 2 কিলোমিটার হাঁটলে কীর্তনখোলা নদী। এত লম্বা পথের মধ্যে শুধু 2টি ঘরবাড়ি আছে। ওখানের পুরো এলাকা চর অঞ্চল। সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি ভেড়া এবং গরু সহ বিদেশি কুকুরের খামার দিয়েছেন। দিনমজুর শ্রমিক রেখে এইসব পশু পাখি লালন পালন করান। সেই দিনমজুর শ্রমিক ভাইদের সাথে সাইফের ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন খামারের লোকজন সাইফকে বলল, আমরা অমুক দিন ভেড়া জবাই করব, তুমি থাকলে অনেক মজা করব। যথারীতি একদিন ভেড়া জবাই করা হলো। খামারের লোকজন ইচ্ছে ছিল রাতে ছোট আকারে পিকনিকের মতো করে আয়োজন করে খাবে। সময় মতো সেখানে সাইফ উপস্থিত হলো।
খাওয়া দাওয়া শেষে খামারের লোকজন সাইফকে এগিয়ে দিতে রাস্তার সামনে আসে। তখন সাইফ দেখলো দূরে ওই পরীটি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আগে থেকে সাইফের জন্য অপেক্ষা করছিল। তখন পরীটি বলল যে ওনাদেরকে চলে যেতে বলো, তোমার সাথে আমি একা কথা বলতে চাই, আমি তোমার সাথে গল্প করতে করতে এগিয়ে দেব। তখন সাইফ খামারের লোকজনদেরকে চলে যেতে বলে, কিন্তু খামারের লোকজন বলল এতটা পথ এত রাত্রে আপনি কিভাবে যাবেন, আমরা একটু এগিয়ে দেই। তখন সাইফ বলল না না সমস্যা নাই, আমার অভ্যাস আছে, আপনারা চিন্তা করবেন না, আমি একা যেতে পারবো, আপনারা খামারে চলে যান। তখন খামারের লোকজন বিদায় নিয়ে চলে আসে। তারপর পরীটা কিছুটা দূরত্ব নিয়ে সাইফের সাথে হাঁটতে থাকে। এখানে একটি ব্যাপার না বললেই নয়, সাইফ রাস্তা দিয়ে হাঁটছে আর পরীটি রাস্তার বাইরে থেকে সমানে আগাচ্ছে। রাস্তার পাশে ছোট আকার একটা ডোবা, রাস্তার চেয়ে ডোবা অনেক ঢালু, কিন্তু পরীটি সাইফের সাথে সমান তাল মিলিয়ে আগাচ্ছে। পরীটির নিচের অংশ সাইফ দেখতে পাচ্ছিল না, শুধু চেহারাটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এরপর পরীটি বলল কোথায় গিয়েছিলে, আর এত রাতে একা কিভাবে যাবে, আমি একটু কথা বলতে চাই। কথা বলতে বলতে এগিয়ে দিয়ে আসি। তখন সাইফ লক্ষ্য করলো যে পরীটার আচরণে পার্থক্য, মাঝে মাঝে আপনি আপনি করে কথা বলে। এরপর পরীটি বলল যে আমার পরিবারের সদস্যরা কোথায় বন্দি আছে জেনেছিলেন? তখন সাইফ বলল আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আম্মু আমাকে বলেনি, বরং অনেক বকাঝকা করেছে। এরপর পরীটি বলল আমি কিন্তু এখনও আপনাকে ভালোবাসি, এসব তাবিজ খুলে ফেলুন, আমি আপনার কাছাকাছি আসতে চাই। তখন সাইফ বলল তুমি যদি এতই ভালোবাসো তাহলে আমার সাথে থেকে যাও, আমি যতটুকু রোজগার করব তুমি সেতটুকু নিয়েই সন্তুষ্ট থাকবা, তাহলে আমি রাজি আছি। এর বাইরে তোমার সাথে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, আমার পরিবারের সদস্য আমাকে খুব ভালোবাসে, আমি তাদের ফেলে তোমার সাথে যেতে পারবো না। এভাবে হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর একটি কালভার্ট পড়ে, কালভার্টের গা ঘেঁষে একটি বাড়ি। সাইফ সেই বাড়ির সামনে আসার সঙ্গে সঙ্গে পরীটি অদৃশ্য হয়ে যায়। এর একটু সামনে রাস্তার মোড়টি অতিক্রম করার সাথে সাথে আবার পরীটি চলে আসে। তখন সাইফ বলল কোথায় চলে গেছিলাম? তখন পরীটি বলল ওই বাড়িতে কুকুর আছে, সেজন্য অন্য পথ দিয়ে আসছি। এরপর সাইফ মাদ্রাসার কাছাকাছি চলে আসে। তখন সাইফ বলল এখন তুমি যাও, কিন্তু পরীটা যাচ্ছে না, সে একদম মাদ্রাসা পর্যন্ত চলে আসে। সাইফ তখনও মাদ্রাসার এরিয়ার ভেতরে প্রবেশ করে নাই। তখন পরীটি হঠাৎ করে বলল আপনার রুমে ওই মুরব্বী লোকটিকে? তখন সাইফ বলল তিনি আমাদের ওস্তাদ। তখন পরীটি বলল তাকে আমি চিনি। সাইফ বলল কিভাবে চেনো? তখন পরীটি বলল একটা সময় তিনি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন, তখন আমাদের সমাজের সর্দার তার উপকার করতে চেয়েছিল, কিন্তু তিনি এ ব্যাপারে অস্বীকৃতি জানান। এটি একটি লম্বা ঘটনা, সেদিকে যাব না। এরপর সাইফ বলল এবার আমি মাদ্রাসার ভেতরে প্রবেশ করব, তুমি চলে যাও। তারপর সাইফ মাদ্রাসার ভেতরে চলে আসে, তারপর রুমে এসে শুয়ে পড়ে। পাশেই শোয়া জহিরুল ইসলাম বাড়ি ভাই, তখন এই জহিরুল ইসলাম বাড়ি ভাই মানে জহিরুল ভাই বলল কিরে খেয়ে আসছিস? সাইফ বলল হ্যাঁ ভাই। তখন সাইফ আর জহিরের টুকিটাকি বিষয়ে কথা হচ্ছিল। তখন অবশ্য শীতকাল ছিল আর কি। কিছুক্ষণ পর যে যার মতো কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ করে সাইফ রুমের মধ্যে পরীটির কথার সাউন্ড পেল। সাইফ সঙ্গে সঙ্গে কম্বলটা মাথার উপর থেকে সরিয়ে দেখল হুজুরের সাথে পরীটি কথা বলছে। হুজুরের সিট রুমের দক্ষিণ কোণার জানালার পাশে। এরপর পরীটি হুজুরকে বলল হুজুর আপনার জন্য হাদিয়া আনছি, নিন ধরুন। তখন হুজুর বলল কে তুমি? পরে পরীটি ইঙ্গিতে আকারে কয়েকটা কথা বলল। তখন হুজুর বিষয়টা আন্দাজ করতে পারল। এরপর হুজুর তাকে চুপ করিয়ে দিয়ে বলল ফল নিয়ে আসছো, তা আমাকে দিচ্ছ কেন? তুমি দিবা হাফেজ সাহেবকে। হাফেজ সাহেব যদি খুশি হয়ে আমাকে দুটো দেয় তাহলে আমি খেতে পারি, আমি তার কাছ থেকে হাদিয়া নিতে পারি, কিন্তু তোমার থেকে এইভাবে আমি হাদিয়া নিতে পারি না। এদিকে এই জহিরুল শুধু একতরফা হুজুরের কথা শুনছে। তখন জহিরুল সাইফকে বলল হুজুর একা একা কার সাথে কথা বলছে রে? তখন সাইফ বলল কথা বইল না, চুপচাপ শুয়ে থাকো, পরে সব বলছি। এরপর পরীটি সাইফের কাছে গেল না, সে তার মতো করে ফল সঙ্গে করে নিয়ে চলে যায়। পরবর্তীতে আস্তে আস্তে জহিরুল সব কিছু জানতে পারে।
তারপর পইটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাইফকে কাছে ডাকেন। যখন হুজুর সব কিছু জিজ্ঞেস করেন তখন সাইফ হুজুরকে সব কিছু শেয়ার করেন। এরপর হুজুর বলেন, আমার কাছে এসে আমাকে ফল নিয়ে সাধলো, কিন্তু আমি হাব ভাব দেখে আগে কিছুটা আন্দাজ করতে পারছিলাম। দেখেন না আমার এখন কি অবস্থা, প্রচুর খিটখিটে মেজাজ, আর আমার অবস্থাও আপনার মতোই। আপনি দূরে রেখে ভালো, মানে দূরে না রেখে ভালো কাজে লাগান। তখন সাহেব বলল, আমি কিছু চাইলে তার বিনিময়ে যদি আমাকে চায় তখন আমি কি দিব? তখন হুজুর মুচকি মুচকি হেসে বলল, হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন। হুজুর এখন অনেক বয়স হচ্ছে, তার বাড়ি অনেক দূর, আপনি করে স্টুডেন্টদের সাথে কথা বলেন। তো এতদূর থেকে ক্লাস আসলে করাতে আসতে পারেন না, এই জন্য মাদ্রাসাতেই উনি থাকেন আর কি। প্রশ্ন হলো, দরজা জানালা সব বন্ধ, সে কিভাবে রুমে ঢুকতে পারলো? হয়তো আল্লাহ তাআলা তাদের কিছু অস্বাভাবিক শক্তি দান করেছেন। এরপর হুজুর বললেন যে আপনার সাহস অনেক, রাতের বেলা তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসছেন, আমি হলে কিন্তু পারতাম না। এরপর সাইফ বলল, হুজুর আপনার সাথে নাকি জিনের সর্দার দেখা করেছিল, আপনার উপকার করতে চেয়েছে, আপনি কি তাকে না করে দিয়েছেন? কথা শোনার পর হুজুর বেশ অবাক হয়ে যান। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি এটা কীভাবে জানলেন? তখন সাইফ বলল, ওই বইটা একটু আগে আমাকে বলেছে। তখন হুজুর বললেন, সে সময় আমি আসলে বুঝি নাই, এই জন্য আজকে আমার এই দশা। তবে হুজুর হাসি দিয়ে বলেছিলেন, জিনেরা কি আমার নাম জানে, আমার কথা জিজ্ঞেস করেছে? তখন সাইফ বলল, হ্যাঁ হুজুর, আপনার কথা বলার জন্য আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, আপনার ঘটনা আমাকে বলেছে। তখন হুজুর মুচকি মুচকি হাসি আর খুব মনোযোগ দিয়ে সাইফের কথা শোনে। মৌলানা সাহেব সাইফের কানে থাপ্পড় মারার কারণে চিকিৎসা নেওয়া হয়েছিল, কিন্তু ফলশ্রুতিতে সেরকম লাভ হয়নি। এখনও যদি নাক মুখ বন্ধ করে ভেতরে নিঃশ্বাস ছাড়া হয় তাহলে নাকি ডান কান দিয়ে বাতাস বের হয়। এরপর ভালো ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলেছে কানের পর্দা ফেটে গেছে, অপারেশন করে ঠিক করা যাবে। শিগগিরই সাইফের পরিবারের সদস্যরা কানের অপারেশন করাবে। আর মৌলানা সাহেব সাইফের রান থেকে একটুখানি চামড়া কেটে নিয়েছিলেন কেন? মৌলানা সাহেব যাওয়ার আগে এর উত্তর করে গিয়েছিলেন, কখনোই যাতে পইটি সাইফের সাথে পরিপূর্ণভাবে মিলিত হতে না পারে, সেজন্যই এমন কাজটি করেছিলেন। যদিও স্থানীয়ভাবে শরীর বন্ধ করা ছিল, তারপরে বাড়ি বন্ধ করা ছিল, তারপরে স্থায়ীভাবে শরীর বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয়ভাবে বলতে লোকাল হুজুর যারা ছিলেন তারা তো বন্ধ করেছিলেন আর কি। তবুও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই হুজুর এই কাজটি করেছিলেন। পায়ের রানে কাটা দাগটি সাইফের এখনও আছে। এদিকে সাইফের সাথে হেফজ খানের মোয়াল্লেম হুজুরের সম্পর্ক আসলে খুব ভালো, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। মোয়াল্লেম হুজুরের একটি ছেলে একটি মেয়ে আছে, ছেলে বড় মেয়ে ছোট। একদিন সাইফের সাথে মোয়াল্লেম হুজুরের দেখা, তখন মোয়াল্লেম হুজুর বললেন, আমার একটি মাত্র ছেলেটাকে নিয়ে আমার জীবনটাই একদম শেষ। জিনের বদ আসর আমার ছেলের উপর পড়েছে, সবসময় আমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। আমার বুকটা হাহাকার করে রে সাইফ, আমি এই দুঃখ কষ্ট কাকে বলবো? কত মানুষের হাত পা ধরছি, কেউ সমাধান দিতে পারে নাই। আমার ছেলেকে প্রথম দিন জিনেরা নিয়ে 3 দিন রাখছে, পরে একবার নিয়ে 7 দিন রাখছে, পরে একবার নিয়ে 1 মাস রাখছে, এখন আবার ফেরত পেয়েছি, এখন বলতেছে যে আবার নিয়ে যাবে। মোয়াল্লেম হুজুর এসব কথা বলছিল, খুব কান্নাকাটি করছিল। এরপর মোয়াল্লেম হুজুরের সাথে দেখা হলেই খুব হুজুর নিজেই কান্নাকাটি করতেন আর কি, খুব করে, আর বলতেন যে আল্লাহ তোমাকে তোর নিজের হাতে বাঁচাইছে রে, আমার ছেলেটাকে নিয়ে এখন কি করি? আর দেখো আমার ছেলেটার দিকে, আমি জানি না আসলে ওর ভবিষ্যতে কি হবে। তখন সাইফ বললেন যে যিনি আমার চিকিৎসা করেছেন তার সাথে যোগাযোগ করেছিলেন? তখন মোয়াল্লেম হুজুর বললেন যে হ্যাঁ, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সুতরাং ইচ্ছা থাকলেও এই সমস্ত কাজ ওনার পক্ষে এখন আর করা সম্ভব হচ্ছে না, উনি এই কাজ এখন করা বন্ধ করে দিয়েছেন। এরপর সাইফ বললেন, কেন, তার সাথে তো আরও 2 জন এসেছিলেন, তাদের একজনকে খবর দেন। তখন মোয়াল্লেম হুজুর বললেন যে যিনি মোটামুটি এসব কাজ ভালো জানেন তিনি এখন সৌদি আরবে চলে গিয়েছেন, পাশাপাশি ওখানকার একটা মসজিদের দায়িত্বে আছেন, সেখানে তিনি ইমামতি করান। যার কারণে নেসার হুজুর উনি অনেকটাই একাকী হয়ে গিয়েছেন, কারণ ওনার সাথে যারা থাকতেন এখন তো এরকম লোকজন নাই।
সাইফ ইব্রাহিম খলিল ভাইয়ের কাছে একটা অনুরোধ করেছিল, সেটা হলো আমরা যেন মোয়াল্লেম হুজুরের ছেলের জন্য দোয়া করি। আমরা মোয়াল্লেম হুজুরের ছেলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, নিজ রহমত দিয়ে উদ্ধার করুন, তাকে আল্লাহ তাআলা তার রহমত